হাসপাতালের বেডে শুয়ে যখন প্রসব ব্যথায় ছটফট করছিলাম, তখন আমার পাশে দাঁড়িয়ে থাকা কর্মকর্ত ডক্টর আমার শ্বশুরকে বলল, পেশেন্টের স্বামী কোথায়? আমার শাশুড়ি বলল, তখন আমার ছেলে দেশের বাইরে থাকে। ডক্টর তখন বলল, স্বামীর সাথে পেশেন্টের একটু কথা বলান, একটু সাহস পাবে। প্রথমবার মা হচ্ছে তো, এই মুহূর্তে পেশেন্টের একটু সাহসের প্রয়োজন। শাশুড়ি যখন আমার স্বামীকে আমার হাতে দিলেন, আমি ফোনটা কানের কাছে নিতেই অপর প্রান্ত থেকে আমার স্বামী আমাকে বলল, এত ঢং করো কেন? দেশে কি শুধু তুমি একা মা হও? আর মেয়েরা কি কখনো মা হয়নি? সবাই তো মা হচ্ছে, তোমার এত কিসের ঢং? আমি কিছু না বলে কান থেকে ফোনটা সরিয়ে নিলাম। আমার দু চোখ বেয়ে অনবরত পানি পড়ছে। আমি বুঝতে পারছিলাম না আমার প্রসব ব্যথায় বেশি যন্ত্রণা হচ্ছে নাকি স্বামীর কথায় বেশি যন্ত্রণা হচ্ছে। দুপুর থেকে রাত পর্যন্ত আমি ব্যথায় ছটফট করছিলাম। ডাক্তার বরাবর বলছিল, পেশেন্টের যেহেতু জয়ারুর মুখ খুলছে না, সেহেতু আমরা সিজার করে ফেলি, না হলে পেশেন্ট আর অনাগত বাচ্চা দুজনেই ক্ষতি হতে পারে। কিন্তু আমার শাশুড়ি কিছুতেই রাজি হচ্ছিল না। উনি বলছিল আর একটু অপেক্ষা করতে। আমার মা যখন আমার শাশুড়িকে বললেন, বেনসাব, আমার ছোট্ট মেয়েটার খুব কষ্ট হচ্ছে, আপনি সিজার করার অনুমতি দেন। মায়ের কথা শুনে আমার শাশুড়ি মুখ বেঁকিয়ে বলল, সিজার করতে যে বলছেন, জানেন সিজার করতে কত টাকা খরচ পড়বে? আপনারা যদি সিজার করার টাকা দিতে পারেন তাহলে সিজার করান। শাশুড়ির কথা শুনে আমার মা মাথা নিচু করে নীরব হয়ে রইলেন, কারণ আমার পরিবারের সাধ্য ছিল না সিজার খরচ বহন করা। ছোট্ট একটা মুদির দোকান করে বাবা সংসার চালান। তাছাড়া আমার ছোট দুটা বোনও আছে, বিয়ে বাকি। বাবা তাদের কথা তো চিন্তা করতে হয়। আমি পাশে বসে থাকা মাকে বললাম, মা, আমি যদি ব্যথায় মরেও যাই তবুও আমাকে সিজার করিও না। মা তখন আঁচল দিয়ে চোখের জল মুছছিল আর আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। পরেই শুনি শাশুড়ি স্বামীকে ফোন দিয়ে বলছে, তোর বউ ঢং করতেছে, ইচ্ছে করে চিল্লাচিল্লি করে হাসপাতালটা মাথায় তুলে ফেলছে। আমি নিজেও তো 5টা বাচ্চার মা হয়েছি, কখনো তো এমন ঢং করি নাই। শাশুড়ির এই কথাটা আমার পাশে দাঁড়িয়ে থাকা কর্মকর্তা ডাক্তারটা শুনে ফেলছিল। উনি আমার শাশুড়িকে ধমকে সুরে বললেন, কি সব কথা বলছেন? নিজে মা হয়েছেন, নিজে বুঝেন না মা হওয়ার যন্ত্রণা কতখানি? একটা মেয়ের যন্ত্রণা কাতরাচ্ছে আর আপনার কাছে মনে হচ্ছে সে ঢং করতেছে। তো লো মেন্টালিটি কেন আপনারা? এই মুহূর্তে যদি সিজার না করানো হয় তাহলে কিন্তু মা সন্তান দুজনেই মারা যেতে পারে। ডাক্তারের ধমকে সুরের কথা শুনে শাশুড়ি সিজার করার অনুমতি দিল। সিজার করার পরে 8 দিন হাসপাতালে ছিলাম। এই 8 দিনের মধ্যে আমার স্বামী আমার সাথে একবারের জন্য ফোনে কথা বলেনি। শাশুড়িকে ঠিকই প্রতিদিন ফোন দিত, অথচ আমার সাথে একটা বারও কথা বলতে চাইতো না। 8 দিন পর যখন আমি বাসায় আসলাম, তখন আমি নিজের ইচ্ছে আমার স্বামীকে আমি ফোন দিলাম। আমার স্বামী ফোন রিসিভ করে একবারও বলিনি, কেমন আছো, আমাদের সন্তান কেমন আছে। আমার স্বামীর প্রথম যে কথাটা ছিল সেটা হলো, আমি বিদেশে আসার সময় তোমার কাছে 9,000 টাকা রেখে গিয়েছিলাম, সে টাকা কিভাবে খরচ করেছো আর হিসাব দাও। আমি ফোনটা কানে রেখে আমার স্বামীর কথাগুলো শুনছিলাম আর নীরবে চোখের জল ফেলছিলাম। আমার স্বামী কখনোই আমার কাছে টাকা পাঠাতো না, সব টাকা আমার শাশুড়ির কাছে পাঠাতো। আমি যদি হাত খরচের কোনো টাকা চাইতাম তাহলে আমাকে সরাসরি বলতো, তোমার বেলা খাওয়াচ্ছি, তোমার আবার হাত খরচ কি? ডাক্তার বলছিল সিজারের 20 দিন পর একটু চেক আপের জন্য আসতে। আমি যখন শাশুড়ির কাছে যাওয়ার জন্য টাকা চাইলাম, শাশুড়ি মুখের উপর বলল, টাকা লাগলে তোমার বাপকে বলো, আমি তো তোমাকে বলি নাই ঢং করাতে। এখন 2 দিন পর পর তুমি ডাক্তারের কাছে যাবে আর টাকা আমার দিতে হবে, সেটা তো আমি কোনোভাবে হতে দিব না। আমি তোমার পিছনে একটা টাকাও খরচ করব না। তো হয়ে বাবাকে যখন ফোন করে বললাম, বাবা আমার কিছু টাকা লাগবে, আমার ডাক্তার দেখানো খুব জরুরি, তখন আমার বাবা উত্তর দিল, বিয়ের আগে তোর খরচ করতাম আর এখনো বিয়ের পরও যদি তোর খরচ বহন করতে হয় তাহলে তোকে বিয়ে দিয়ে লাভ কি হলো? তোর বোঝা উচিত তোর বিয়ে হয়ে গেছে, তোর প্রতি এখন আমার কোনো দায়ভার নেই। আমি বাবার কথা শুনে ফোনটা রেখে দিলাম। আজ যদি বাবা বলতো আমার কাছে টাকা নেই, আমি দিতে পারবো না, তাহলে হয়তো কোনো কষ্ট পেতাম না। কিন্তু বাবা যখন বলল আমার প্রতি তার কোনো দায়ভার নেই, তখনই খুব কষ্ট পেলাম।
তার মানে মেয়েরা বিয়ের পর সত্যি বাপের বাড়ি থেকে পর হয়ে যায়। সিজার করার ৪৫ দিন পর্যন্ত খুব সাবধানে কাজকর্ম করতে হয়। তো আমি সিজার করে বাড়ি আসার পর থেকে শাশুড়ি আমার উপর কাজের মাত্রাটা দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। আর তার কারণ হলো আমার কেন নর্মাল ডেলিভারি হলো না, আমার কেন সিজার করতে লাগলো। সেই দিন আমার স্বামীকে যখন বললাম আমার শরীরটা ইদানিং খুব খারাপ আছে, টাকা পাঠাবেন, আমার ডাক্তার দেখানো খুব জরুরি, আমার স্বামী তখন উত্তর দিল, তুই এখনও মরিস না কেন। স্বামীর কথা শুনে নীরবে চোখের জল ফেলা বাদে আমার আর কিছুই বলার থাকে না। রাত্রে বিছানায় বসে ভাবছিলাম আমার জীবনের সবচেয়ে হয়ে জন্মানো। আর দ্বিতীয় ভুলটা হলো বাবা মায়ের পছন্দের পাত্রকে বিয়ে করা। এখন যদি আমি আমার স্বামীর সংসার না করি তাহলে আমার নিজের বাবা মায়ের আমার দায়িত্ব নেবে না। আর আমি যদি এই সংসার করি তাহলে প্রতিনিয়ত জ্বলে পুড়ে মরব। এই অবস্থায় একটা মেয়ে কি করতে পারে, কি করা উচিত, এই উত্তর কি এই সমাজের মানুষ দিতে পারবে? প্রশ্ন রয়ে গেল এই সমাজ আর সমাজের মানুষের কাছে।